প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার লাগবে। অল ক্যান্ডিডেটদেরকে আন্ডারটেকিং ফর্ম নিয়ে যেতে হবে। এই সবার একটা ইউনিক অ্যালটমেন্ট আইডি হবে। তুমি এই ব্যক্তিগণদের কাছ থেকে তুমি ডোমিসাইল সার্টিফিকেট বানাতে পারবে। আমার হচ্ছে এটা নিজের ভোটার কার্ড, সেই ভোটার কার্ডের পেছনের দিকে যদি আমি চলে যাই, পেছনের দিকে উল্টাবে, সেইখানের মধ্যে দেখবে লেখা থাকবে বিধানসভার একটা নাম, সিগনেচার করা হয়েছে, এখানে অ্যাটেস্টেড বলে করা হয়েছে। এটা কিন্তু অবশ্যই করতে হবে। নিউ সার্টিফিকেট নম্বর, তুমি যদি নিজের সার্টিফিকেট নাম্বারটাকে পুট করে দাও, নিচের দিকে তোমার সার্টিফিকেট নাম্বারটা চলে আসবে, যেটার ম্যানুয়াল নাম্বার চলে আসবে, আর অরিজিনাল নিউ সার্টিফিকেটের নাম্বারটা চলে আসবে, ডেট অফ ইস্যু চলে আসবে। এএনএম-জিএনএম এর রেজাল্ট তো বেরিয়ে গিয়েছে। এই মুহূর্তে কাউন্সেলিং কবে হবে তা নিয়ে তোমাদের মনের মধ্যে প্রশ্ন রয়েছে। আর এই মুহূর্তে তোমাদেরকে কি কি ডকুমেন্টসকে রেডি করতে হবে, কিভাবে রেডি করবে, কোথা থেকে কোন ডকুমেন্টস পাবে, তার সাথে কি ডকুমেন্টস কোথা থেকে চেক করতে হবে তোমাদেরকে, সেটাও তোমরা একটু ভালো করে এই ভিডিওতে সবটা জানবে। তো এই ভিডিওটা একটু ডিফারেন্ট ভিডিও। তোমার সচরাচর তোমরা ডকুমেন্টস কীভাবে রেডি করবে যেরকম ভিডিও অনেক ইউটিউবে দেখে থাকো, তার থেকে অনেকটা ডিফারেন্ট। অনেক কিছু নতুন জিনিস জানতে পারবে, যেগুলো তোমাদের জবে ভেরিফিকেশন হবে ডকুমেন্টসের, সেদিন ওখানে তোমার ওই পাশে যেই স্যাররা বসে পড়ে কীভাবে চেক করে বা কী কী জিনিসগুলো দেখে, সেগুলো তোমাদের কাছে আজকে বলবো। তোমরাও সেগুলো বাড়িতে বসে বসে চেক করতে পারবে। যদি কোনোভাবে ভুল থাকে সেটা তুমি এখনই শোধরাতে পারবে। দেখো, সবচেয়ে প্রথমে আমরা চলে আসি আগে যে আমাদের একটা নোটিফিকেশন বেরিয়েছে আইএনসির পক্ষ থেকে। সেটা বেরিয়েছে 20 সেপ্টেম্বর নোটিফিকেশনটা বেরিয়েছে। নোটিফিকেশনে কি বলা হয়েছে একটু ভালো করে দেখি, যে আমাদের এএনএম-জিএনএম কোর্স বলো বা বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বা এমএসসি নার্সিংয়ের যত নার্সিংগুলো আইএনসির থেকে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে এতদিন পর্যন্ত সেপ্টেম্বর মাস পর্যন্ত, অর্থাৎ 30শে সেপ্টেম্বর পর্যন্ত লাস্ট অ্যাডমিশনের ডেট ছিল, সেটাকে এক্সটেন্ড করে 31শে অক্টোবর পর্যন্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ অ্যাডমিশনের ডেটটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে 31শে অক্টোবর পর্যন্ত যে কোনো যত নার্সিংয়ের কোর্স আছে সব কোর্সগুলোর অ্যাডমিশন প্রক্রিয়া চলতে পারে। তবে আরেকটা জিনিস বলে রাখি, ডব্লিউবিজি প্রতি বছর এই ডেটটাকেও এক্সটেন্ড করে চলে যায়। মানে এই ডেটটার পরেও কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া চলে, মানে এই ডেটটা যখন পেরিয়ে যায় তখন কাউন্সেলিং প্রক্রিয়াটা চলছে আর কি। এই ঘটনাটা ঘটে থাকে, তো এটা নতুন কিছু না, এটা প্রতি বছর ঘটে থাকে। এরপর কাউন্সেলিং কবে হবে সেই বিষয়ে আমরা আগের বছর একটু দেখে আসি, যে বিগত বছর আমাদের 6/9/2023 হচ্ছে রেজাল্ট বেরিয়েছিল এএনএম-জিএনএম 2024-এর 6/9/2023। তো কাউন্সেলিংটা শুরু হয়েছিল 15/9/2023, অর্থাৎ ঠিক 15 দিনের মাথাতে হচ্ছে আমাদের কাউন্সেলিং শুরু হয়ে গিয়েছিল। জাস্ট 14 তারিখে হঠাৎ করে একটা নোটিফিকেশন বেরিয়েছিল, 15 তারিখ কাউন্সেলিং শুরু হয়ে গিয়েছিল, রাতারাতি কাউন্সেলিং শুরু হয়ে গিয়েছিল। নয়তো সচরাচর অনেকদিন আগের থেকে একটা নোটিফিকেশন দিয়ে দেয়, তারপরে হচ্ছে তোমার মোটামুটি 1 সপ্তাহের মতন টাইম দেয় আর কি, কিন্তু সেটা করেনি। একদম রাতারাতি 14 তারিখ নোটিফিকেশন দিয়ে পরে 15 তারিখ থেকে কাউন্সেলিং শুরু করে দিয়েছিল। কিন্তু এবছর তোমাকে একটু ভালোভাবে বুঝতে হবে, আমাদের 24 তারিখ হচ্ছে মানে রেজাল্টটা বেরোলো ধরো, তো সেই হিসাবে তুমি যদি দেখতে যাও 15 দিন পরে যদি তুমি যাও কোনোভাবে, বা এটা আমাদের 10 দিন পরে আর কি শুরু হয়ে গিয়েছিল, 16 তারিখের থেকে 10 দিন পরে আর কি শুরু হয়ে গিয়েছিল 15 তারিখ নাগাদ। 10 দিন পরে যদি তুমি যাও, সেই সময় কিন্তু মহালয়া দুর্গাপূজার মিডিলটা পড়েছে। একটা কাউন্সেলিং প্রক্রিয়া চলতে কতদিন সময় লাগে সেটাকে আগে ভালো করে বুঝি। 15 তারিখ থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন, ফিস পেমেন্ট, চয়েস ফিলিং, অনেক বড় প্রসেস একটা কাউন্সেলিং প্রসেস। পরীক্ষা দেওয়াটা যতটা না জটিল, কাউন্সেলিং প্রসেসটা তার থেকে অনেক জটিল একটা প্রসেস। 15 তারিখ থেকে শুরু হয়েছে, একদম পুরো তুমি দেখো চলছে। 15 তারিখ থেকে 29 তারিখে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোলো, একদম 12/10/2023-এ লাস্ট অ্যাডমিশন হচ্ছে, পেমেন্ট করে পরে মপ আপ রাউন্ডের অ্যাডমিশন হচ্ছে, এরপর আবার স্পট রাউন্ডও হবে। মানে প্রায় 1 মাস ধরে পরে আমাদের কাউন্সেলিং প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণভাবে চলছিল। তাহলে ধরো আজকে যদি এই মুহূর্তেও যদি 2 দিন পরেও কাউন্সেলিং শুরু হয়ে যায়, তাহলে আমাদের যে কাউন্সেলিংয়ের ডেটগুলো পড়বে সেগুলো কিন্তু দুর্গাপূজার মিডিলে পড়ে যাবে, যেটা কিন্তু করাটা অস্বাভাবিক ব্যাপার। কারণ সবাইকারই দুর্গাপূজার সময় ছুটি থাকে, স্কুল কলেজ ছুটি থাকে, যে কোনো সরকারি দপ্তরগুলো ছুটি থাকে 1-2 দিনের জন্য, সেটাকে করাটা একটু মুশকিল আছে। তার জন্য আশা করা যাচ্ছে এই বছরের যে কাউন্সেলিং প্রক্রিয়া সেটা দুর্গাপূজার পরেই শুরু হবে, সেটা ধরে রাখো 20 তারিখ নাগাদ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো 20 তারিখ থেকে পরের মাসের 20 তারিখ পর্যন্ত অফিসিয়ালি আর কি আমাদের কাউন্সেলিং চলবে। তারও কিছুদিন পরে স্পট রাউন্ড কাউন্সেলিং হবে যদি কোনো প্রকার কোনো সিট বেঁচে থাকে। এটা ছিল তোমাদের কবে কাউন্সেলিং হবে শার্ট ডেটা। এরপর আমরা আসি যে আমাদেরকে কী কী ডকুমেন্টস বানাতে হবে এই মুহূর্তে, সেই নিয়ে একটু বলে দিই। দেখো, অনেক কিছু ডকুমেন্টস আছে, ধীরে ধীরে মন দিয়ে শুনবে। প্রতিটা ডকুমেন্টস কিভাবে বানাবে সব কিছু ডিটেলে বলবো। সবচেয়ে প্রথম, যে কোনো সকল ক্যান্ডিডেটদের জন্য প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার লাগবে। এই প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার জিনিসটা কি, এটা দেখতে হয় অনেকটা এরকম। এটা হচ্ছে একটা 2023 সালের
এএনএম জিএনএম এর প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার এটা তোমরা কখন পাবে? এটা তোমরা এখন পাবে না। তুমি ধরো কাউন্সিলিং করলে, কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করলে, চয়েস ফিলিং করে পরে একটা কলেজ পেলে, কলেজ পাওয়ার পর তোমাকে 1000 টাকা পেমেন্ট করে পরে সেই কলেজটার সিটটাকে বুক করতে হবে। বুক করার পর তুমি একটা এরকম অ্যালটমেন্ট লেটার পাবে। এইখানে তোমার লেখা আছে, যেমন এই ক্যান্ডিডেটটার আগের বছরের র্যাঙ্ক ছিল, এএনএম র্যাঙ্ক ছিল 1337, যথারীতি এএনএম করতে গিয়েছিল কারণ বিবাহিতা ছিলেন। তো সেই হিসাবে তোমার দেখে নাও কোন কলেজ পেয়েছিল। বিদ্যাসাগরের কলেজটা খুব ভালো কলেজ, তো সেই বিদ্যাসাগরে চলে গিয়েছিল, বিদ্যাসাগর এসি হসপিটালে চলে গিয়েছিল। 1 নাম্বার চয়েসে এইটা ছিল, সেটাকেই পেয়েছিল, মানে এইটাই প্রিফারেন্সে ছিল, এইটাই পেয়েছিল, ওই র্যাঙ্কে পেয়ে গিয়েছিল। ইডাব্লিউএস ক্যান্ডিডেট ছিল, দেখো অ্যালটমেন্ট ক্যাটাগরি কি লেখা রয়েছে, ইডাব্লিউএস, মানে ইডাব্লিউএস এর থ্রু দিয়ে পরে এই কলেজটাতে চান্স পেয়েছিল। তাহলে এরকমভাবে তোমাদের একটা অ্যালটমেন্ট লেটার আসবে, তোমার উপরে ডিটেলস লেখা থাকবে, ছবি থাকবে, এখানে একটা কিউআর কোড থাকবে, এরকম তোমরা পাবে। এখন নয়, কাউন্সিলিং যখন শুরু হবে, একটা কলেজ পেলে তবে পরে এটা পাবে 1000 টাকা পেমেন্ট করার পর। নেক্সট আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে র্যাঙ্ক কার্ড। তোমাদেরকে ডাউনলোড নিয়ে যেতে হবে। যে র্যাঙ্ক কার্ডটা তোমরা পেয়েছো, সেই র্যাঙ্ক কার্ডটার বারবার ধরে বলছি, র্যাঙ্ক কার্ডগুলোর অনেকগুলো কপি বের করে রাখবে, কারণ এই র্যাঙ্ক কার্ডটা খুব কাজে লাগবে তোমাদের। প্রচুর জায়গাতে আমাদেরকে র্যাঙ্ক কার্ডগুলো সাবমিট করতে হবে। র্যাঙ্ক কার্ডের জেরক্স করে রাখবে, প্রিন্ট আউট বের করে রাখবে, অনেকগুলো করে রাখবে কপি, ঠিক আছে। সকল ক্যান্ডিডেটদেরকে ক্লাস 10 অ্যাডমিট কার্ড বা ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমাদেরকে নিয়ে যেতে হবে। অনেকে আমাকে বলছিলে যে তোমার পরীক্ষার ফর্ম ফিল আপ যখন করেছিলে বেশ কিছু ভুল করে ফেলেছো, তোমার ডেট অফ বার্থে ভুল করেছো, বা অনেকে নামের স্পেলিংয়ে ভুল করেছো, অনেকে হচ্ছে তোমার কিছু মানে বোর্ড বোস করাতে ভুল করেছো, কিছু না কিছু ভুল করেছো। যত কিছু তুমি ভুল করেছো সেগুলোকে সংশোধন করা যায়। প্রথম রাউন্ডে তুমি যেই কলেজ পাবে সেই কলেজে গিয়ে পরে সেই জিনিসগুলোকে সংশোধন করা যায়। যদি তুমি তার আগে কিছু স্টেপ নিতে চাও, সেটা হচ্ছে WBJER মানে ওয়েবসাইটে গিয়ে পরে তাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো, বা তাদের অফিসে গিয়ে পরে যোগাযোগ করতে পারো। যদিও তারা বলে দেবে যে হচ্ছে ফার্স্ট রাউন্ডে যে কলেজ পাবে সেখানে গিয়ে পরেই তোমাকে সব কিছু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। কোনো ভুল হলে তখনই তুমি এগুলোকে সংশোধন করতে পারবে। যদি তোমার মোবাইল নাম্বার আর ইমেল আইডি চেঞ্জ করতে মন যায়, কাউন্সিলিংয়ের যখন ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু এগুলোকে চেঞ্জ করা যায়। আমরা পরবর্তী সময় শিখিয়ে দেবো, অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবে। আর যাদের ইডাব্লিউএস আছে, ফর্ম ফিল আপ করেছিল বা ওবিসি হিসাবে ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু এখন সার্টিফিকেটটা ক্যান্সেল হয়ে গিয়েছে, তারা কি করবে সেই বিষয়েও আমি একটু পরে বলছি। এখন ক্লাস 10 অ্যাডমিট কার্ড আর ডেট অফ বার্থ সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটাই নিয়ে যেতে হবে, যেটা তোমার ডেট অফ বার্থটাকে ভেরিফাই করবে, আর কিছু না। সকল ক্যান্ডিডেটদেরকে ক্লাস 12 মার্কশিট নিয়ে যেতে হবে। অল ক্যান্ডিডেটদেরকে আন্ডারটেকিং ফর্ম নিয়ে যেতে হবে। এই আন্ডারটেকিং ফর্মটা দেখো কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে, যত কিছু যাবতীয় ডিটেলস আছে সব কিছু আমি এই ভিডিওর যে কমেন্ট সেকশন আর ডেসক্রিপশনে একটা করে লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্কটাতে ক্লিক করলে দেখতে পাবে কত কত কি ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে। আন্ডারটেকিং ফর্ম হচ্ছে এক ধরনের ফর্ম, যেটা একটা পেজের একটা ফর্ম হয়, যেখানে লেখা থাকে যে তুমি যত কিছু ডকুমেন্টস সাবমিট করছো সেগুলো হচ্ছে অরিজিনাল আর সত্য, কোনো এখানে তুমি জালিয়াতি করছো না, দিয়ে তোমার নিজের সিগনেচার করে পরে সেটাকে সাবমিট করতে হয়। আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দিয়েছি, তুমি ওখান থেকে ডাউনলোড করে রাখবে। যবে কলেজের ভেরিফিকেশনে যাবে তবে সেই দিন এটা কাজে লাগবে। কিন্তু এইখানের মধ্যে সব ডকুমেন্টসই এই ডকুমেন্টস সব ডকুমেন্টসই তোমার কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে গিয়ে পরে কাজে লাগবে সেটা নয়। যবে তুমি ডোমিসাইল ভেরিফিকেশন করাতে যাবে, ডকুমেন্টস ভেরিফিকেশন কলেজে গিয়ে, তখন কাজে লাগবে। কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে গেলে তোমার কোনো প্রকার কোনো ডকুমেন্টস লাগে না, শুধুমাত্র ব্যাংকের একটা পাসবই লাগে, সেই পাসবইয়ের ছবি লাগে, আর সেরকমভাবে কোনো কিছু ডকুমেন্টসকে সাবমিট করতে হয় না। বাদবাকি তোমার এইচএসের মার্কসের থেকে মার্কসগুলোকে বোস করাতে হয়, তোমার আধার কার্ড থেকে তোমার অ্যাড্রেসগুলোকে বোস করাতে হয়, এইটুকু। কোনো ডকুমেন্টস সাবমিট করতে হয় না। ডকুমেন্টস আমরা কবে সাবমিট করবো, যদি কোনো একটা কলেজ পাই, সেই কলেজে ভেরিফিকেশন করাতে গিয়ে পরে আমরা ডকুমেন্টসগুলোকে সাবমিট করবো। নেক্সট একটু চলে আসি, সবারকার একটা ইউনিক অ্যালটমেন্ট আইডি হবে। সেই ইউনিক অ্যালটমেন্ট আইডিটাকে তোমাকে সাবমিট করতে হবে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও। এই ইউনিক অ্যালটমেন্ট আইডিটা দেখতে কেমন হবে, এটা কখন পাবে, যদি কোনো একটা কলেজ তোমার নামে অ্যালট হয় কাউন্সিলিংয়ে তখনই পাবে। যেমন একটা ইউনিক অ্যালোকেশন আইডি, এটা হচ্ছে একটা ইউনিক অ্যালোকেশন আইডি, একটা 6 অক্ষরের একটা আইডি পাবে। এই আইডিটাকে তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে, তোমাদের সকলের জন্য আলাদা আলাদা একটা ইউনিক অ্যালোকেশন আইডি হবে। সকল ক্যান্ডিডেটদেরকে নিজেদের মোবাইল ফোন নিয়ে যেতে হবে। যেই মোবাইল নাম্বারটা তুমি দেবে কাউন্সিলিংয়ে, কারণ ওখানে ওটিপি আসবে, ইমেলে ওটিপি আসবে, সেগুলো ভেরিফাই হবে, তবে পরে তুমি অ্যাডমিশন নিতে সক্ষম হবে, আদারওয়াইজ হবে না। অর্থাৎ তুমি যেই মোবাইল নাম্বার দেবে বা যেই ইমেল আইডি দেবে সেটা যাতে অ্যাক্টিভ হয়, তোমার নিজের কাছে যাতে থাকে, সেটাই করবে। পরবর্তী সময় যদি তুমি এখন একটা মোবাইল নাম্বার দিয়ে রেখেছিলে ফর্ম ফিল আপের সময়, সেটাকে চেঞ্জ করা যাবে, কাউন্সিলিংয়ে তুমি চেঞ্জ করতে পারবে, আমি বলে রাখলাম। সকল ক্যান্ডিডেটদেরকে মেডিকেল সার্টিফিকেট বানাতে হবে। দেখো মেডিকেল সার্টিফিকেট কীভাবে বানাবে তা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, ভিডিওটাকে দেখবে, পুরো ডিটেলে বলা আছে কেমনভাবে বানাবে। মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাটও দিয়ে দিয়েছিলাম, এই ফরম্যাট থেকে বানাতে হবে, কী কী টেস্ট করতে হবে সব বিষয় কিন্তু আমি ভিডিওটাতে বলেছি। ভিডিওটাকে কেয়ারফুলি মন দিয়ে দেখবে, তাহলেই হবে। যে কোনো গভর্নমেন্ট হসপিটাল বা প্রাইভেট নার্সিংহোম থেকেও করতে পারো, জাস্ট যেই ডক্টরের কাছ থেকে করবে তার যাতে MBBS ডক্টর হয়ে থাকে, সিগনেচার, স্ট্যাম্প আর নিজের রেজিস্ট্রেশন নাম্বারটা যাতে দেয়, তাহলেই হবে, ঠিক আছে।
আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা আমাদের আর কি ডকুমেন্টস লাগছে সেটার ব্যাপারে একটু আসো। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ডকুমেন্টসটা সেটা হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট। আচ্ছা, যখন মেডিকেল সার্টিফিকেট আমরা করবো, সব মেডিকেল সার্টিফিকেটের রিপোর্ট কিন্তু আমাদেরকে রাখবে, এটাকে মাথায় রাখবে। শুধুমাত্র সার্টিফিকেটটা লিখিয়ে নিলাম চলবে না, রিপোর্টও সাথে করে নিতে হবে। ডোমিসিয়াল সার্টিফিকেট অ্যাজ পার সেকশন 6.0 6.1 এইটার হিসাবে তোমাকে ডোমিসিয়াল সার্টিফিকেট বানাতে হবে। এই ডোমিসিয়াল সার্টিফিকেট জিনিসটা কি? এটা হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট প্রথমে কাদের কাছ থেকে বানাতে পারবে তার লিস্ট। তুমি এই যে এই ব্যক্তিগণদের কাছ থেকে তুমি ডোমিসিয়াল সার্টিফিকেট বানাতে পারবে, যেমন ধরো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলো, বিডিও সাহেব বলো, ডিভিশনাল অফিসার বলো, বা তোমার এসডিও বলো, এই যে সাব ডিভিশনাল পুলিশ অফিসার বলো, এদের কাছ থেকে বানাতে পারবে। পুরো আমি লিস্ট দিয়ে দিয়েছি। তুমি এদের বাইরে কোনো নেতা মন্ত্রীদের কাছ থেকে কোনোভাবেই বানাতে পারবে না, এদের কাছ থেকে তুমি বানাতে পারো, ঠিক আছে? আচ্ছা, অনেকে বলে জয়েন্ট বিডিওর কাছ থেকে বানাবো। দেখো, জয়েন্ট বিডিওর কাছ থেকে বানাতে পারবে না, জয়েন্ট কমিশনারের কাছ থেকে বানাতে পারবে, কিন্তু জয়েন্ট বিডিওর কাছ থেকে তুমি বানাতে পারবে না। অনেকের এলাকায় বিডিও থাকে না, জয়েন্ট বিডিও থাকে, তার জন্য বানাতে পারবে না। এ গ্রেডেড অফিসারের কাছ থেকে বানাতে হবে, তার লিস্ট হচ্ছে এইটা। এরপর খুব ভালো করে শুনো, এগুলো হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেটের ফরম্যাট। এটা হচ্ছে প্রফর্মা A1 বলা হয়, আর এর পরের এইটাকে বলা হয় প্রফর্মা A2 বলা হয়। তো এই প্রফর্মা A1 আর প্রফর্মা A2 এই দুটো জিনিস কি একটু মন দিয়ে ভালো করে দেখো। প্রফর্মা A1টা কারা বানাবে আর প্রফর্মা A2টা কারা বানাবে? দেখো, প্রফর্মা A1টা পারলে সকলে বানাবে, আর প্রফর্মা A2টা কারা বানাবে? যারা 2024 সালে এইচএস দিয়েছো তারা বানাবে। 2024 অর্থাৎ এই বছর যারা এইচএস দিয়েছো তারা প্রফর্মা A2 বানাবে। আদারওয়াইজ সকলে চেষ্টা করবে A1টা বানিয়ে নেওয়ার, সবাই A1 বানানোর চেষ্টা করবে। এটা খুবই ভালো একটা জিনিস। তোমার কাস্ট সার্টিফিকেট থাকুক, তোমার যা ইচ্ছে সার্টিফিকেট থাকুক, তোমাকে এই সার্টিফিকেট বানাতে হবেই হবে, ঠিক আছে? রেসিডেন্সিয়াল ডোমিসিয়াল সার্টিফিকেট হিসেবে এই সার্টিফিকেটটাই তোমার লাগবে, অন্য কিচ্ছু লাগবে না। বাকি পরে বলছি কিভাবে বানাবে। সার্টিফাইড দ্যাট নিজের নাম লিখবে, সন বা ডটার অফ নিজের বাবা বা মায়ের নাম লিখবে, বা তোমার ওয়েস্ট বেঙ্গলের হাউস নাম্বার বা ভিলেজের নেম এখানে লিখবে, তোমার নিজের গ্রামের নেম, স্ট্রিটের নেম লিখবে এখানটাতে, বা যদি হাউস নাম্বার থাকে তাহলে সেটা লিখবে। আচ্ছা, পোস্ট অফিস লিখবে, পুলিশ স্টেশন লিখবে, ডিস্ট্রিক্ট অফ নিজের ডিস্ট্রিক্টের নাম এইখানটাতে লিখবে। এই জায়গাটাতে একটু কনফিউশন হয় যে আন্ডার কি লিখবো এইখানটাতে। তোমার নিজের এই মুহূর্তে অনেকের থাকতে পারে ভোটার কার্ড থাকবে না, তোমার বাবা বা মায়ের ভোটার কার্ড থাকবে, বা বাড়ির যে কোনো কারোর ভোটার কার্ড নেবে, যে ভোট দেয় তার ভোটার কার্ডটা নেবে। যেমন ধরো আমার হচ্ছে এটা নিজের ভোটার কার্ড, সেই ভোটার কার্ডের পেছনের দিকে যদি আমি চলে যাই, পেছনের দিকে উল্টাবে, সেইখানের মধ্যে দেখবে লেখা থাকবে বিধানসভার একটা নাম লেখা থাকবে, যে 254 ওন্দা যেমন লেখা রয়েছে, বা যে 254 ওন্দা লেখা রয়েছে। এটা হচ্ছে আমার কি, আমার বিধানসভার নাম। তো সেই হিসাবে তোমাকে এই আন্ডার আমি এখানে যেমন লিখবো 254 ওন্দা, ঠিক আছে? তোমার এটা যে কোনো বাড়ির যেই গার্জেন আছে তার হচ্ছে ভোটার কার্ডের পিছনে দেখতে পাবে, সেইখান থেকে এটাকে লিখবে, হয়ে গেল। এই যে এই জায়গাটাতে যেটা রয়েছে এইখানটাতে তোমার একটা নিজের ফটোগ্রাফ বোস করাতে হবে, ফটো বোস করাতে হবে, আর এখানটাতে তোমার নিজের সিগনেচার এইখানটাতে করতে হবে। এইটা করে দেওয়ার পর এটা চাইলে তুমি যেই মানে বিডিও বা এসডিও সাহেবের কাছে যাচ্ছ তার সামনে বসে পড়েও করতে পারো, সেটাই বেশি ভালো হয়। আর বাকি এই নিচের দিকে যতটা সেকশন রয়েছে এই সেকশনটা কিন্তু তোমার বিডিও বা এসডিও বা যার কাছ থেকে তুমি করাতে যাবে, যতজনের নাম দেখালাম তারা ফিল আপ করবে। খুব ভালো করে মন দিয়ে শুনবে। অনেক জায়গাতে এইখানে মোবাইল নাম্বার বা ফোন নাম্বারটা পুট করে না, বা এইখানে কিছু গ্যাপ রেখে দেয়। এই মোবাইল নাম্বারটা অপশনাল, কিন্তু এই অফিস ফোন নাম্বারটা কিন্তু ম্যান্ডেটরি, এটা তোমাকে দিতে হবে। অনেকে দিতে চায় না। ইনফরমেশন বুলেটিনে ক্লিয়ারলি লেখা থাকে যে এটা তোমাকে মাস্ট নিতে হবে, এটা যদি না দাও এটার কোনো ভ্যালু থাকবে না। এই জিনিসটাকে অবশ্যই করাবে। সিমিলার ওয়েতে যদি প্রফর্মা A2তে তুমি চলে যাও, এটা হচ্ছে তুমি কার কাছ থেকে করাতে পারবে, এটা তোমার যেই স্কুল থেকে পড়াশোনা করেছো এইচএস হেডমাস্টারের কাছ থেকে করাতে পারবে। দেখো এখানে ক্লিয়ারলি কি লেখা আছে যে 10+2 মানে 12 পাস করেছো কত সালে, 2024 সালে, তবে পরেই তুমি এই ফর্মটা করছো। বাকি সেম, নিজের নাম, এইখান থেকে তোমার বাবার নাম, কবে পাস অ্যাপিয়ার করেছো বা পাস করেছো নিজের, এগুলো হচ্ছে তোমার ভিলেজের নেম, স্ট্রিটের নেম, পুলিশ স্টেশন, এই যে আন্ডার হচ্ছে ওই ভোটার কার্ডের পিছন থেকে পাবে। বাকি এখানে ছবি, এখানে সিগনেচার, আর এই সাইডটাতে যা করবে এটা হেডমাস্টার করবে। অবশ্যই কিন্তু তোমাকে এই নাম্বারটাকে এখানে লিখে নিয়ে আসতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে, নয়তো কিন্তু গ্রাহ্য করবে না। আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয় একটা করে নেওয়ার পরে। দেখো এইটা হচ্ছে একটা ডোমিসিয়াল সার্টিফিকেট, যে ডোমিসিয়াল সার্টিফিকেট যেমন ভাবে বললাম এইভাবে ফিল আপ করা হয়েছে। এইখানে হচ্ছে তোমার ছবি লাগানো হয়েছে, এই ছবির উপর কি করা হয়েছে, এখানে একটা সিগনেচার করা হয়েছে, এখানে অ্যাটেস্টেড বলে করা হয়েছে। এটা কিন্তু অবশ্যই করতে হবে, নয়তো কোনো ভ্যালু থাকবে না। নিচের দিকে দেখো স্ট্যাম্প দিয়েছে, সিগনেচার করেছে, এখানে হচ্ছে বিডিও সাহেবের নাম লেখা ছিল, এইখানে বিডিও সাহেবের মোবাইল নাম্বার মানে অফিসিয়াল ফোন নাম্বার, নিজের
পার্সোনাল মোবাইল নাম্বারটা অপশনাল, কিন্তু এইটা হচ্ছে দিতে হবে। সাইডে এখানে একটা স্ট্যাম্প, এখানে একটা সিগনেচার, ব্যাস এতটুকু হচ্ছে তোমার কাজ। এই হচ্ছে ফরম্যাট, এরকমভাবে তোমাকে একটা বানাতে হবে। প্রোফর্মা এটা কি ছিল, A1 ছিল, প্রোফর্মা এটা A1 ছিল বিডিও সাহেবের কাছ থেকে। আর স্কুলের থেকে যেটা করাবো সেটাও সেম, এখানে যাতে স্ট্যাম্পটা থাকে এটা কিন্তু মাথায় রাখবে, নিজের ছবির উপরে স্ট্যাম্প আর সিগনেচার যাতে থাকে এটা কিন্তু থাকাটা ম্যান্ডেটরি। এরপর একটা জিনিস হয়, ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট বানানোর একটা ব্যাপার হয়। এটা হচ্ছে একটা ই ডিস্ট্রিক্ট পোর্টাল। এই পোর্টালটাতে এই যে ই ডিস্ট্রিক্ট পোর্টাল লেখা রয়েছে না, তুমি তোমার বাড়ির সংলগ্ন যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে পরে বলবে যে আমি ই ডিস্ট্রিক্ট থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসিয়াল সার্টিফিকেট বানাবো। তার সাথে তখনই তুমি যদি চাও ওখান থেকে ইনকাম সার্টিফিকেটও বানাতে পারবে। এটা কিন্তু এসডিওর কাছ থেকে তোমার সার্টিফিকেটটা বেনে পরে আসবে বা হয়ে পরে আসবে, ঠিক আছে। এটার গুরুত্বটা কি, অনেক লোকেশন আছে বা অনেক জায়গায় আছে যাদের কাছে বিডিও সাহেবরা মানে বিডিও বা এসডিও সচরাচর তোমাকে সহজে ডোমিসিয়াল সার্টিফিকেট দিতে চাইবে না। তোমাকে বলবে এই করো ওই করো, পুলিশ ভেরিফিকেশন হবে, সেই হবে এই হবে সেই হবে, অনেক কিছু বলতে পারে। তার জন্য তুমি যদি এই সার্টিফিকেটটাকে সাথে করে নিয়ে যাও, বের করে পরে, এটা অনলাইন থেকে বের করবে পিডিএফ ফরম্যাটে, যত ইচ্ছা প্রিন্ট আউট বের করতে পারবে। বের করে পরে তুমি যদি নিয়ে যেতে পারো এইটাকে, তাহলে কিন্তু তোমার সুবিধা হবে, তোমাকে অনেক ইজিলি ওই প্রোফর্মা A1 এর ফরম্যাটটাতে সাইন করে পরে দিয়ে দেবে। অনেক কলেজ যেমন মা শারদা মানে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান বলো, তার মতন কলেজগুলোতে এই ফরম্যাটটাও চায়, কারণ তারা WBG এর ফরম্যাটের উপরেও এই ফরম্যাটটাকে ভ্যালিড মনে করে, কারণ এটা সত্যিকারই ভ্যালুয়েবল, একদম তোমার অথেন্টিকভাবে আসে। ওটাতে ধরো সিগনেচার করে দিলে যে কেউ সাইন করে দিতে পারে, কিন্তু এটা হচ্ছে অথেন্টিক, অনেক কিছু ডেটা দিয়ে পরে এটা তোমাকে পেতে হয়। তার জন্য অবশ্যই যদি পারো ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে নিজের তোমার এই সার্টিফিকেটটা একটু বানিয়ে নেবে, ঠিক আছে। ইডাব্লিউএস সার্টিফিকেট লাগছে, আমাদের SC ST OBC দের সার্টিফিকেট লাগছে, PWD ক্যান্ডিডেটদের জন্য PWD সার্টিফিকেট লাগছে, আর OBC NCL লাগবে, যেটাকে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট বলা হয়। তো সেই নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট বা NCL সার্টিফিকেট কোথা থেকে পাবে তা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটাকে দেখে নেবে। এবার অনেকে NCL পেতে পাচ্ছ না, তারা একবার রিকোয়েস্ট করবে যে স্যার আমি তো অনেক দিন আগে ফর্ম ফিল আপ করেছিলাম, তো আমার একটু যদি কাইন্ডলি NCLটা বের করে দেন তাহলে আমার ভর্তি প্রক্রিয়াটা হয়ে যাবে। যদি করে দেয় তোমাদের ভিডিও বা SDO সাহেব যদি ভালো হয়ে থাকে তাহলে অনেক জায়গাতে করে দিচ্ছে, একবার রিকোয়েস্ট করে পরে দেখবে। আর যদি না করে দেয় কিছু করার নেই, তোমার সেকেন্ড রাউন্ডে গিয়ে পরে তোমার সেটা হচ্ছে সিটটা চেঞ্জ হয়ে পরে জেনারেল হয়ে যাবে, যে বিষয়ে বলছি আমি। এরপর আসি আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জিনিস, যেটা সম্পর্কে অনেকে জানো না তোমরা, যেটা জানাটা জরুরি। এই একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে যেটা হচ্ছে যারা ক্যাটাগরির মধ্যে পড়ছে SC ST OBC বা EWS তাদের জন্য এই একটা ওয়েবসাইট আছে যে কাস্ট সার্টিফিকেট www.gov.in। এই ওয়েবসাইটটা দেখতে হচ্ছে অনেকটা এরকম। এই ওয়েবসাইটে এসে পরে আমরা কি পাবো, মোবাইলে দেখতে এরকম লাগবে, আর ল্যাপটপে দেখতে বা পিসিতে দেখতে এরকম লাগবে। দেখো খুব ভালো করে মন দিয়ে দেখো, এখানের মধ্যে যেগুলো আমরা পাবো, এই সাইডে যদি উপর দিকে যাই, এই SC ST OBCতে যদি আমি ক্লিক করি, এখানে অপশানগুলো পাবো যে চেক সার্টিফিকেট বলে একটা অপশান পাবো। এই চেক সার্টিফিকেটের এই অপশানটাতে আমরা ক্লিক করবো। সিমিলার হইতে EWS সেকশনেও যদি তুমি ক্লিক করো তখনও কিন্তু এখান থেকে চেক সার্টিফিকেট বলে একটা অপশান পাবে, EWSটাতে ক্লিক করলো। দুজনের মধ্যে দুটো আলাদা আলাদা জিনিস আছে। SC ST OBCদের জন্য আলাদা ক্রাইটেরিয়া, EWS দের জন্য আলাদা ক্রাইটেরিয়া। যারা EWS ক্যাটাগরির মধ্যে পড়ো, তুমি যদি EWS সার্টিফিকেটটা অফলাইন থেকে বের করেছো তখন তোমার এখানে চেক করার কোনো কিছু দরকার নেই। যদি তুমি EWS সার্টিফিকেটটা অনলাইন থেকে বের করেছো তখন তোমাকে চেক করতে হবে। কিভাবে চেক করবে, সাপোজ ধরো আমি এই SC ST EWS দেরটা চেক করবে, চেক সার্টিফিকেটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনেকগুলো আমরা অপশন পাবো। সবচেয়ে প্রথমে উপরের দিকে নিউ সার্টিফিকেট নম্বর, তুমি যদি নিজের সার্টিফিকেট নাম্বারটাকে পুট করে দাও, নিচের দিকে সাবমিটের অপশন পাবে। সাবমিট করে দিলেই তোমার যত কিছু ডিটেলস আছে সেগুলো চলে আসবে। বা তুমি আদারওয়াইজ তোমার ওল্ড সার্টিফিকেট যদি হয়ে থাকে, ওল্ড সার্টিফিকেটের নাম্বার বস করাবে, ইস্যু ইয়ারটা বস করাবে, আর ইস্যু অথরিটিটা বস করাবে, যে তুমি কোন জায়গা থেকে ইস্যু করিয়েছো, মানে তোমার SDO অফিসটা কি সেটা বস করাবে। আদারওয়াইজ আরও একটা অপশন আছে, কি আছে, তোমার নিজের নাম বস করাবে আর ডেট অফ ইস্যুটা বস করাবে। তাহলে কি আসবে, নিচের দিকে তোমার সার্টিফিকেট নাম্বারটা চলে আসবে, যেটার ম্যানুয়াল নাম্বার চলে আসবে, আর অরিজিনাল নিউ সার্টিফিকেটের নাম্বারটা চলে আসবে। ডেট অফ ইস্যু চলে আসবে, কবে ইস্যু করা হয়েছে, তোমার বাবার নাম আর তোমার নিজের নাম চলে আসবে। এই ম্যানুয়াল সার্টিফিকেটটাতে ভিউ সার্টিফিকেটের অপশন আসতেও পারে, আবার অনেকের এই জায়গাটাতে NA বলেও লেখা থাকতে পারে, আবার অনেকে ভিউ সার্টিফিকেটে ক্লিক করে পরে ব্ল্যাঙ্কও পেতে পারো। কোনো কিচ্ছু ম্যাটার করে না, এইটা কিচ্ছু ম্যাটার করে না। জাস্ট যখনই তোমার এইখানে সার্টিফিকেট নাম্বার দিয়ে পরে এই ডিটেলসগুলো চলে এলো, মানে তুমি নিজেকে সেফ ভাবতে পারো, তোমার কোনো প্রকার আর কোনো কিছু দরকার নেই। বাকি এখানে হচ্ছে তোমার অ্যাড্রেসটা চলে আসবে, যেটা তোমার অ্যাড্রেস, ঠিক আছে। যাদের এটা আসছে না তারা
বিডিও বা এসডিও অফিসে গিয়ে পরে নিজের সার্টিফিকেটটাকে ভেরিফাই করে আসো, বলো যে আমার এখানে শো হচ্ছে না, আমি কি স্টেপ আমাকে গ্রহণ করতে হবে বলুন, আমি সেটা গ্রহণ করব। এটা যদি তুমি না করতে পারো, যদি তোমার না আসছে, অর্থাৎ তোমার অর্থ হলো যে তোমার সার্টিফিকেটটার কোনো ভ্যালু নেই। তুমি যতই ওবিসি হয়ে থাকো, এসসি এসটি হয়ে থাকো, তোমার কিন্তু সার্টিফিকেটটা এখানে যখন শো করাবে তোমার ভেরিফিকেশনের দিন, তোমাকে ভ্যালিড হিসেবে গ্রহণ করা হবে না। এবারে ওবিসি এদের জন্য যেটা সমস্যা হয়েছে বিশেষ করে আর কি, অনেক সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেছে। তারা কি করবে, প্রথমত তুমি প্রথম রাউন্ডে যেই সিটটা পাবে, যেই কলেজটা পাবে, সেই কলেজে গিয়ে পরে যখন তুমি ভেরিফিকেশন করাতে যাবে তোমার সিটটা ক্যান্সেল হয়ে যাবে। এরপর তুমি ওখানে সেই দিনে তোমাকে ওবিসি থেকে কনভার্ট করে পরে জেনারেলে করে দেওয়া হবে, বা ইডাব্লিউএস থেকে কনভার্ট করে পরে জেনারেলে করে দেওয়া হবে। সেকেন্ড রাউন্ড থেকে তুমি অ্যাজ এ জেনারেল পার্টিসিপেট করবে। এবার তুমি জেনারেল হিসেবে যদি তুমি কোনো কলেজ পেতে পারো তো পাবে, আর যদি কোনো কলেজ না পাও তাহলে সেটা পাবে না, সেটা তখন তোমার কপালের ব্যাপার বা তোমার যেরকম র্যাঙ্ক হয়েছে তার ভিত্তিতে হবে। তো প্রথম রাউন্ডে গিয়ে পরে আমরা আমাদের নিজেদের ক্যাটাগরিটাকে চেঞ্জ করতে পারি যদি আমরা সার্টিফিকেট শো না করাতে পারি, ঠিক আছে। বাকি ইডাব্লিউএসদের জন্য কিন্তু সেম ধরনের জিনিস আছে। এইটা ওবিসিদের জন্য যেমন আমি একটা দেখেছি, এটা ওবিসিদের জন্য আছে। আর বাকি ইডাব্লিউএসদের জন্য কিন্তু একটা সেম ধরনের জিনিস আছে। এইখান থেকে তোমাকে হচ্ছে তুমি নিজের সার্টিফিকেট নাম্বারটা বুঝ করাবে, দিয়ে সার্চ করবে, তোমার ইডাব্লিউএস এর সব কিছু ডিটেলসটা চলে আসবে, যে তোমার বাড়ি কোথায় আর কোথায় সব কিছু চলে আসবে। তাহলে তুমি ভাববে যে তোমারটা ভ্যালিড। কিন্তু এটা আবারও বলছি, এটা কাদের দেখাবে, শুধুমাত্র যারা অনলাইন থেকে ইডাব্লিউএস বের করেছে তাদেরই দেখাবে। অফলাইন থেকে ইডাব্লিউএস বের করলে দরকার নেই, তোমার দেখার দরকার নেই, তুমি এমনি থেকেই ভ্যালিড। এটা যদি তুমি অনলাইন থেকে বের করেছো তাহলে একবার চেক করে নেবে, যদি না আসে তখন একবার বিডিও বা এসডিও অফিসে গিয়ে পরে কথা বলে নেবে। যদি অনলাইন থেকে, আবারও বললাম, এই এত কিছু ডকুমেন্টস যেগুলো বললাম সব ডকুমেন্টসগুলোকে রেডি করো। আজকের মতন তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তাহলে এই যত কিছু ডকুমেন্টস বললাম সেগুলোকে রেডি করো। যদি কোনো কিছু অসুবিধা থাকে সেগুলো আমাদেরকে কমেন্টে লিখে পড়ে জানাও, আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।